হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে কালকে কলকাতা ডার্বি, আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচের রিভিউ, তাছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওটা শুরু করব প্রথমে পাঞ্জাব এফসির আপডেট দিয়ে। পাঞ্জাব এফসি কিন্তু ডুরান্ড কাপের জন্য তাদের স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে আজকে। যে স্কোয়াডে কিন্তু কোনো বিদেশি খেলোয়াড় নেই, পুরোপুরি দেশীয় স্কোয়াড নিয়েই পাঞ্জাব এফসি কিন্তু ডুরান্ড কাপে নামতে চলেছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা আই লিগের দল ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। বর্তমানে কলকাতা ফুটবলে কিন্তু একটা অন্যতম শক্তি এই ডায়মন্ড হারবার এফসি, এবং সর্বভারতীয় স্তরেও তাদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ঈর্ষণীয়। মাত্র 3 বছরের মধ্যেই দলটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ যে লিগ, সেই লিগের দ্বিতীয় স্থানে মানে আই লিগে কিন্তু প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেছে, এবং নিজেদের যে পারফরমেন্স তারা মেলে ধরেছে তা কিন্তু সত্যিই প্রশংসাযোগ্য। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম ডায়মন্ড হারবার এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসির তারকা খেলোয়াড় লুকা মার্টিনকে, এবং আজকে তার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে চলে এসছে। ডায়মন্ড হারবার এফসি এবার কিন্তু প্রথমবার ডুরান্ড কাপে নামছে, এবং সেখানে তারা কিন্তু পুরো বিদেশি স্কোয়াডটাকে নিয়েই নামবে, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ ডুরান্ড কাপে খালি খেলার জন্য নয়, সেখানে ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ডায়মন্ড হারবার এফসি। আই লিগের আগে ডুরান্ড কাপটাকে তারা কিন্তু একটা প্রিপারেশন টুর্নামেন্ট হিসেবে দেখছে, এবং সেখানে তারা তাদের সমস্ত খেলোয়াড়দের যেমন দেখে নেবে, তেমনই টিম বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এক সাহায্য করবে ডায়মন্ড হারবার এফসি কে। তবে তাদের লক্ষ্য শুধু টিম বন্ডিং বা টিমকে দেখে নেওয়া নয়, ডায়মন্ড হারবার এফসির লক্ষ্য হলো ডুরান্ড কাপেও একটা ভালো ফল দিয়ে সকলকে চমকে দেওয়া। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল নিশু কুমারকে আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। হ্যাঁ, নিশু কুমারের সঙ্গে ইস্ট বেঙ্গলের এই সফর এখানেই শেষ হলো, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গলের তরফ থেকে আজকে কিন্তু চলে এসছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেট, এবং পরবর্তী আপডেটটা হলো কালকে এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি, বড় ম্যাচ যেখানে মুখোমুখি হবে কলকাতা দুই চির প্রতিদ্বন্দ্বী দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি মানেই বাঙালির কাছে একটা আলাদা আবেগ, এবং সেই আবেগের ম্যাচ হতে চলেছে এই মরশুমে কালকে। দুটো দলেই কিন্তু কালকে এই ম্যাচটা জিততে চাইবে। লাস্ট সিজন ডার্বিতে কিন্তু শেষ হাসি হেসেছিল ইস্ট বেঙ্গল, যেখানে তারা মোহনবাগানকে 2-1 গোলে পরাজিত করেছিল। কালকে দুটো দলই যে মরিয়া হয়ে নামবে এবং কেউ যে কাউকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুটো দলেই যথেষ্ট শক্তিশালী দল। তবে এই মুহূর্তে কিন্তু লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, 5 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে। তারা 3টে ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ এতে সিএফএল এ অষ্টম স্থানে রয়েছে, 4 ম্যাচে একটা জয়, দুটো ড্র এবং একটা ম্যাচ হেরে 5 পয়েন্ট নিয়ে। অর্থাৎ কালকে 3-8 লড়াই। যদিও ডার্বিতে ফর্ম বা কে কোন স্থানে রয়েছে তা ম্যাটার করে না, বরং ম্যাটার করে ডার্বির দিনে কোন দল চাপ সামলে নিজেদের সম্পূর্ণ নিংড়ে দিয়ে খেলতে পারে। যারা সেই চাপ এবং নিজেদেরকে ছাপিয়ে যেতে পারবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে। কালকের ম্যাচটা দু দল জিততে এতটাই মরিয়া যে সিনিয়র দলের বেশ কিছু খেলোয়াড়কে কিন্তু দু দলেই কালকের ম্যাচে ইউজ করবে। মোহনবাগান যেখানে সোহেল আহমেদ ভাট, দিব্যেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন, কিয়ান নাসিরের মতো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে, সেখানে ইস্ট বেঙ্গলও কিন্তু দেবজিৎ মজুমদার, ডেভিড, এডমুন্ড লারেন্ডিকা, মার্ক জোথানকুইয়ার মতো খেলোয়াড়দেরকে কালকের ম্যাচে নামাবে। অর্থাৎ দু দলের বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে আমরা কালকের ম্যাচে দেখতে পাবো। সিএফএল এ কালকে কিন্তু ম্যাচটা একটা জমজমাট ম্যাচ হবে। দু দলের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে শেষ হাসি হাসবে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ইস্ট বেঙ্গল? মরশুমের প্রথম ম্যাচ কার হবে, অবশ্যই সেটাও তোমরা জানাতে ভুলবে না। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে তিমিরে ছিল সে তিমিরেই রইল। আজকের ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পরাজিত হলো রেনবোর কাছে 2-1 গোলে। অর্থাৎ সিএফএল এ টানা 4টে ম্যাচে হার।
মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে ম্যাচটা যেভাবে শুরু করেছিল তাতে কিন্তু মনে হচ্ছিল এই ম্যাচটা থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট নিয়েই ফিরবে, তবে সে সমস্তে গুড়ে বালি। ম্যাচে প্রথমার্ধে কিন্তু দু দলের কাছে বেশ কিছু সুযোগ এসেছিল, সেখান থেকে কোনো দলেই গোল করতে পারেনি। প্রথমার্ধে একটা তুল্যমূল্য লড়াই হয়েছে, প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধে কিন্তু অন্য একটা মোহামেডানকে দেখা যায়। দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই 48 মিনিটের মাথায় সজলবাগের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন শিবা মান্ডি, এবং এই গোলটা পাওয়ার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এরপর বেশ কিছু সুযোগ কিন্তু মোহামেডানের সামনে আসে, অন্যদিকে রেনবো এই সময় কিন্তু সুযোগ পেয়েছিল, তবে কোনো দলই কিন্তু গোলে কনভার্ট করতে পারছিল না। যখন মনে হচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে ফিরবে, তখনই ছন্দপতন। মাত্র 5 মিনিটের ব্যবধানে দু গোল হজম করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 78 মিনিট এবং 83 মিনিটে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরপর দুটো গোল খায়। 78 মিনিটে গোল করেন সৌভিক। সৌভিকের গোলেই কিন্তু রেনবো অ্যাথলেটিক ক্লাব সমতায় ফেরে এবং তার ঠিক 5 মিনিট পর একটা দুর্দান্ত গোল করে দলকে জয় এনে দিলেন অমরনাথ বাসকে। তার এই গোলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় এবং এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট সংগ্রহ করলো রেনবো অ্যাথলেটিক ক্লাব। আজকেও কিন্তু আমরা আবারও দেখলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের ভেঙে পড়া, যেটা প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে। ফার্স্ট ম্যাচটাকে যদি তোমরা মনে করো, যেখানে কিন্তু 2 গোলে এগিয়ে থেকেও ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ড্র করতে হয়েছিল, সেখানেও কিন্তু ডিফেন্সের ভুলেই গোল খেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকেও কিন্তু সেই একই ব্যাপারটাই হলো। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কবে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ের রাস্তায় ফিরবে বলে তোমরা মনে করো? আদৌ কি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা সম্মানজনক জায়গায় সিএফএল এ তাদের অভিযান শেষ করতে পারবে, নাকি কলকাতার এই তৃতীয় প্রধান এবার সিএফএল এর গ্রুপ বির যে রেলিগেশন গ্রুপ সেইখানেই নিজেদেরকে রাখবে আটকে? এখন পর্যন্ত কিন্তু একটাও জয় পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর কতদিন পর মোহামেডান জয় পাবে সেটাই এখন দেখা। এরপর তোমাদের কাছে আর একটা বিষয় ক্লিয়ার করতে, তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বারবার জিজ্ঞেস করছো যে দাদা তুমি যে বলেছিলে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর নিয়ে খুব জলদি একটা সুখবর আসতে চলেছে, সেই খবরটা কবে আসবে, কি অবস্থা সেই বিষয়টার? তো সে বিষয়ে তোমাদের জানাই যে এই মুহূর্তে পুরো বিষয়টা কিন্তু হোল্ড হয়ে রয়েছে, এবং এই হোল্ড হওয়ার একমাত্র কারণ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে 25 থেকে 30 কোটি টাকার মতন একটা বকেয়া পড়ে রয়েছে প্লেয়ারদের পেমেন্ট, ভেন্ডারদের পেমেন্ট, সেটা নিয়ে কিন্তু ইনভেস্টর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারছে না। যতটুকু আপডেট বেরিয়ে আসছে তাতে এই বিষয়টাকেই কিন্তু কেন্দ্র করে পুরো বিষয়টা হোল্ড হয়েছে। ইনভেস্টররা কিন্তু এইটার দায়ভার নিতে চাইছে না, এইরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তবে এটা কতটা সত্যি কতটা মিথ্যে সে বিষয়ে এখনো কিন্তু পুরোপুরি অথেন্টিক কোনো জায়গা থেকে আপডেট আসেনি। তবে যেটুকু আপডেট এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকেরা কিন্তু কাতরভাবে আবেদন করছেন রাজ্য সরকারের প্রধানের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের এই প্রিয় শতাব্দী প্রাচীন দলটার জন্য আপনি একটা ইনভেস্টরের ব্যবস্থা করে দিন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ইস্ট বেঙ্গলের সমর্থকদের এটা করতে হয়নি, মোহনবাগানের সমর্থকদেরও কখনো করতে হয়নি, মোহামেডানের করতে হচ্ছে। কারণ কি না, তারা ভালোভাবে বুঝে গেছে যে যে সমস্ত কার্যকর্তা কর্মকর্তা দল পরিচালনা করছেন তারা কিন্তু সমর্থকদের পুরোপুরি অন্ধকারে রেখেছেন। তারা আজ একটা কথা বলে পরবর্তী দিনে সেটাকে কিন্তু 180 ডিগ্রি ঘুরে অস্বীকার করছেন। মানে একটা যাতা অবস্থা। 4-5 মাস হয়ে গেল ইনভেস্টরের, কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে যে ইনভেস্টরকে তারা নিজেদের ক্ষমতায় নিয়ে আসতে পারবেন সেটাও নয়। তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাকেও যে পুরো কনভিন্স করতে পেরেছেন সে বিষয়ে সন্দেহ রয়েছেন। তারা কতটা তাকে কি জানিয়েছেন সেটা তারাই জানেন। কারণ এত লেট, এত একটা লেন্দি জিনিস চলছে যাতে সাফার করছে দলটা এবং তার লক্ষ লক্ষ অগণিত সমর্থকেরা। সমর্থকদের চোখের জল কার্যকর্তা কর্মকর্তারা দেখতে পান কি পান না সেটা আমি সত্যিই জানি না। তবে যেটুকু মনে হয় তারা দলটাকে নিয়ে ছিনিমিনি কবে যে বন্ধ করবেন কি জানি। বন্ধুরা, এটাই ছিল আজকে তোমাদের কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর নিয়ে বলার। আর লাস্ট ভিডিওটা শেষ করব
একটা ভারতীয় জাতীয় দলের কোচের আপডেট দিয়ে। হ্যাঁ, ভারতের জাতীয় দলের কোচ নিয়ে ৩ জনকে শর্টলিস্ট করা হয়েছে, সেটা তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো। তবে আজকে একটা খবর বেরিয়ে আসে যে ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য জাভি কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। হ্যাঁ, বার্সেলোনা এবং স্পেনের লেজেন্ড জাভি। যদিও সেই অ্যাপ্লিকেশনটাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি কিন্তু বাছাই করেনি, কারণ তার যে আর্থিক ডিমান্ড সেটা ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে ফুলফিল করা সম্ভব নয় বলেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জাভির মতন হাই প্রোফাইল কোচ এলেও কিন্তু আমাদের ভারতের জাতীয় ফুটবল দলের উন্নতি হওয়া সম্ভব নয়, কারণ এরা বেসিক জিনিসটা যতক্ষণ না হয়, এইরকম বড় নামের পেছনে না ছুটে এমন কাউকে কোচ করা উচিত। যে ৩ জনকে শর্টলিস্ট করা হয়েছে তাদের মধ্যে হয় খালিদ জামিল বা স্টেফেন কনস্ট্যান্টাইন, তার হওয়ার চান্স সব থেকে বেশি। তারা হলেই বরং ভালো হয়, কারণ নতুন নামের পেছনে, বড় নামের পেছনে না ছোটাই ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।